আসসালামু আলাইকুম। আমার সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায় হলো দিল্লি সুলতানি তুর্কো আফগান শাসন। এই অধ্যায় থেকে দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা হলো। প্রথম প্রশ্ন, মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? উত্তর হবে 1206 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন দেখো, দিল্লিকে কেন্দ্র করে আইবক সুলতানি শাসন প্রতিষ্ঠা করলেন। এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই লাইনের মধ্যে প্রশ্ন হলো সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে শুধু আইবক লিখবে না, লিখবে কুতুবউদ্দিন আইবক। এর পরের প্রশ্ন, সুলতান শব্দের অর্থ কী? সুলতান শব্দের অর্থ কর্তৃত্ব অথবা ক্ষমতা, তোমরা যে কোনো একটি লিখবে। এরপরের প্রশ্ন দেখো, হজরত মুহাম্মদের মৃত্যুর পর থেকে ইসলামীয় জগতে প্রধান শাসক ছিলেন কে? উত্তর হবে খলিফা। এরপরের প্রশ্ন দেখো, খুতবা কথাটির আসল মানে হলো ভাষণ। এখানে প্রশ্ন হলো খুতবা কথাটির অর্থ কী? উত্তর হবে ভাষণ। এরপরে দেখো, এখানে প্রশ্ন রয়েছে আমির কাকে বলা হয় বা কাদের বলা হয়? প্রশ্ন লিখবে আমির কাদের বলা হয়? উত্তর ক্ষমতাবান তুর্কিদের আমির বলা হয়। এরপরে প্রশ্ন দেখো, ইলতুৎমিশ দিল্লির সুলতানিতে নিজের অধিকার বজায় রাখতে কার অনুমোদন প্রার্থনা করেন? উত্তর হবে খলিফার। এরপরের প্রশ্ন, ইলতুৎমিশ ইলতুৎমিশ খলিফার অনুমোদন পান কত খ্রিস্টাব্দে? কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1229 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন, কোন সুলতান, এই যে দেখো লেখা আছে ফিরোজ শাহ তুগলক দুবার খলিফার অনুমোদন পান। এখানে প্রশ্ন, কোন সুলতান দুবার খলিফার অনুমোদন পান? উত্তর হবে ফিরোজ শাহ তুগলক। এরপরে তোমরা টুকরো কথায় দেখো, এখানে প্রশ্ন হচ্ছে দুর্বাস কি? উত্তর হবে স্বাধীন শাসনের প্রতীকদণ্ড হলো দুর্বাস। পরে প্রশ্ন, খিলাত কি? উত্তর আনুষ্ঠানিক পোশাক হলো খিলাত। এরপরে প্রশ্ন, দিল্লি সুলতানি নিজের মতো করে ভারতবর্ষে বা হিন্দুস্তানে প্রায় কত বছর শাসন জারি রাখতে পেরেছিল? উত্তর হবে প্রায় 320 বছর। পরের প্রশ্ন দেখো, এখানে প্রশ্নটা হবে ইলতুৎমিশের সময়ে দিল্লি সুলতানির সামনে প্রধান 3টি সমস্যা কি কি ছিল? এখানে প্রথমত থেকে পুরো সিংহাসনে বসতে পারে এত পর্যন্ত তোমরা উত্তরটি লিখবে। এরপরে প্রশ্ন দেখো, শর্ট কোশ্চেন হিসাবে ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী কে ছিলেন? উত্তর হবে সুলতান রাজিয়া। এরপরে দেখো, ইলতুৎমিশের সন্তানদের মধ্যে রাজিয়া ছিলেন যোগ্যতম। এখানে রাজিয়াটা তোমরা ড্যাশ করে নেবে যে ইলতুৎমিশের সন্তানদের মধ্যে কে যোগ্যতম ছিল? উত্তর হবে রাজিয়া। এরপরে প্রশ্ন দেখো, সুলতান রাজি, এখানে প্রথমেই ড্যাশ করবে এবং ড্যাশের মধ্যে লিখবে সুলতান রাজিয়া, তারপরে লিখবে অমুসলিমদের ওপর থেকে জিজিয়া কর তুলে নিয়েছিলেন।
এরপরে প্রশ্ন, ফিরোজ শাহ তুগলকের কত দাস ছিল? উত্তর হবে 1,80,000। এরপরে প্রশ্ন, কোন কোন জায়গায় স্বাধীন সুলতানি রাজ্য গড়ে উঠেছিল? উত্তর জৌনপুর, গুজরাট, মালওয়া ও বাংলায়। এরপরে প্রশ্ন, একটি স্বাধীন রাজ্যের নাম হলো কাশ্মীর, সত্য মিথ্যা? উত্তর সত্য। এরপরে প্রশ্ন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে খিজির খান। এখানে আরেকটি প্রশ্ন আছে, কোন সুলতান নিজে কখনো সুলতান উপাধি নেননি? উত্তর খিজির খান। এরপরে টুকরো কথায় দেখো, এখানে প্রশ্ন হলো, তুর্কো আফগান শাসন কাকে বলা হয়? উত্তর দিল্লির সুলতানদের শাসনকে একসঙ্গে তুর্কো আফগান শাসন বলা হয়। এখানে দেখো যে ছকটি রয়েছে, এখান থেকে তোমরা এইভাবে পড়বে, মামেলুক বা দাসবংশের প্রথম শাসক কে ছিলেন এবং শেষ শাসক কে ছিলেন? প্রথম শাসক ছিল কুতুবউদ্দিন আইবক এবং শেষ শাসক ছিল গিয়াসউদ্দিন বলবন। খলজি শাসনকালে প্রথম শাসক কে ছিলেন এবং শেষ শাসক কে ছিলেন? খলজি শাসনে বা খলজি বংশের প্রথম শাসক ছিলেন জালালউদ্দিন খলজি, শেষ শাসক ছিলেন আলাউদ্দিন খলজি। তুগলক শাসনে বা তুগলক বংশের প্রথম শাসক ছিলেন মুহাম্মদ বিন তুগলক, শেষ শাসক ছিলেন ফিরোজ শাহ তুগলক। এরপরে সৈয়দ বংশের প্রথম শাসক কে ছিলেন? উত্তর হবে খিজির খান। এরপরে প্রশ্ন, লোদি বংশের শেষ শাসক কে ছিলেন? উত্তর বহুলল লোদি এবং শেষ শাসক ছিলেন সিকান্দার লোদি। পানিপথের প্রথম যুদ্ধ এই অংশ থেকে তোমাদের আমি পার্ট 2তে বাকি প্রশ্নগুলি আলোচনা করে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।